কিছু সংলাপ এবং সেই সংলাপগুলো চরিত্রের মুখে ফুটিয়ে তোলা হয়। বিষয়বস্তু এবং সংলাপ চরিত্রের কথা বলছে। সে মানুষ থাকতে পারে, নাও থাকতে পারে, প্রেম ধর্ম থাকতে পারে। একটা বিষয়েরই একটা প্রেমমূলক নাটক, বিদ্রোহমূলক নাটক, চেতনামূলক নাটক, সব ধরনের ভাগ থাকতে পারে। সামাজিক নাটক এরকম ভাগ থাকতে পারে। তবে আমরা বিষয়ের দিক থেকে নাটক আমাদের ভাগ দেখতে পাই। এবং যেটা তুমি বললে ভুবন বলেছে যে আহ সংলাপ এবং চরিত্রের সাথে, হ্যাঁ, নাটকের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা উপন্যাসের কথা বলেছি, ছোটগল্পের কথা বলেছি, সেখানে তোমার সংলাপ যদি সরাসরি দেয়, দিতে পারে, না দিলেও খুব একটা শিল্প মতো ক্ষতি হয় না। কিন্তু নাটক বলতে আমরা যা বুঝি একটা আমাদের প্রাচীন যুগের সাহিত্য থেকে শুরু করে বাংলা না, সংস্কৃত সাহিত্য কিংবা ধ্রুপদী অন্যান্য যে সাহিত্যগুলো আছে, সেই সাহিত্যগুলোর দিকে আমরা যদি তাকাই, যে নাটক আসলেই এই সংলাপ নির্ভর। এবং নাটক বলতে বলতে যেটা বোঝায় যে কোনো একটা ক্রিয়া, অ্যাকশন, সেই অ্যাকশনকে উপস্থাপন করা। যেকোনো একটা কিছু ঘটেছে, সেই ঘটনাটা আমার সামনে উপস্থাপন করবে। তো সেই অ্যাকশনকে উপস্থাপন করতে গিয়ে সেখানে নিশ্চিত অভিনয় লাগে। এই জন্য নাটকের সঙ্গে অভিনেতা এবং দর্শক এই বিষয়গুলো খুব স্পষ্টভাবে সংযুক্ত। যে তুমি একটা অ্যাকশন দেখাবে, সেই অ্যাকশন হতে পারে মানুষের রাজনৈতিক জীবন, মানুষের সামাজিক জীবন, যে কোনো বিষয় হতে পারে, কিন্তু তোমাকে তা দেখাতে হবে। তো সেই অ্যাকশনকে তুমি যখন অভিনয় করে দেখাবে, ওই কাজটাকে অভিনয় এবং পাত্রপাত্রী, যাকে আমরা সাহিত্য ভাষায় বলি চরিত্রগুলো তখন চলে আসে। এবং একটা কথা মনে রেখো, যে যখন নাটক অভিনীত হয় তখন সেখানে এক্সট্রা করে, যেমনটা আমরা উপন্যাসের ক্ষেত্রে দেখি যে নাট্যকার একটা পরিচিতি পর্ব দিয়ে দিচ্ছেন, যে অমুক চরিত্র অমুক জায়গায় বাস করে, তার গ্রাম এই, হ্যাঁ, এরকম করে একটা পরিচিতি পর্ব দিয়ে দিতে পারেন ঔপন্যাসিক, সরাসরি হস্তক্ষেপ করতে পারেন। কিন্তু আমরা নাটকের ক্ষেত্রে এই সরাসরি হস্তক্ষেপটা দেখতে পাবো না। নাট্যকার চাইলেও সরাসরি এভাবে যুক্ত হতে পারে না। যেটা হয় নির্দেশনা, যে নাটককার কিছু একটা বিষয় নির্দেশনা দিয়ে দেন, যে এখন মঞ্চটা কেমন হবে, দৃশ্যসজ্জাটা কেমন হবে, সময়টা কি, এই ধরনের কিছু নির্দেশনা দিয়ে দিতে পারেন। বাকি যা কিছু চরিত্রই অভিনয় করে, চরিত্র নিজে ফুটিয়ে তোলে। তোমরা একটু চিন্তা করে দেখো যে বিকাশটা পুরোটাই চরিত্রের মধ্য দিয়ে করতে হয়, যার কারণে চরিত্র সংলাপ এই দুইটা নাটকের জন্য অবিচ্ছেদ্য অংশ। এই নাটক নিয়ে কথা বলতে গেলে আমরা আসলে আরো অনেক কথা বলতে পারি, তবে আমি তোমাদের সাথে খবর নাটকের মধ্যে আগে নিয়ে আসতে চাই। আমরা খবর নাটকের দিককে যদি একটু খেয়াল করি, যে তোমাদের যেটা আমরা মূলত পাঠ করাবো, সেই খবর নাটক, এখানে আমরা এরকম বেশ কিছু চরিত্র দেখতে পাবো, একটা ঘটনা দেখতে পাবো, এবং সংলাপের মধ্য দিয়ে একটু 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 করে আমাদের নাটকের কাহিনী এগিয়ে যাবো। তোমরা কি কেউ খবর নাটকটা পড়েছো? খবর যে পড়েছো আমাকে একটু সংক্ষেপে দুই চার কথায় আর কি, যে একটু বলো তো, যে পড়ে তুমি কি বুঝেছো? আজকে করেছিলাম। মূলত ম্যাম যেটা মনে হয়েছে আমার, যে 1952 সালের ভাষা আন্দোলন কেন্দ্রিক অনেক আলোচনা করা হয়েছে এখানে। যে তারপরে যে মানুষ গুম করে কবর দেওয়া, গণকবর, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আচ্ছা, হ্যাঁ, এটা একটা বেশ গুরুত্বপূর্ণ জায়গা।
যে এই বিষয়গুলো এসেছে, নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে নাট্যকার নিজে সরাসরি একবারও বলছেন না যে এই ঘটনা 1952 সালের সাল তারিখ কোথাও উল্লেখ নেই, তাই না? না 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 ম্যাম। তো আমরা এই কিছু ঘটনা, কিছু এই শব্দের উল্লেখের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে এখানকার জি ঘটনা, এখানকার যে চরিত্রগুলো, এরা সবাই 1952 সালের ভাষা আন্দোলনকেই নির্দেশ করছে। আর কেউ কি পড়েছ খবর নাটক? না ম্যাম। আর কেউ এখনো পড়োনি, তবে আমি আশা করবো যে আগামী ক্লাসের আগে তোমরা সবাই পড়ে ফেলবে, কারণ আজকে আমি কিছুটা আলোচনা করে দিব। আগামী ক্লাসে আরো বিস্তৃত আমি চাচ্ছি নাটকের আলোচনা তোমাদের সঙ্গে সংগঠিত করছে, এই নাটকের সঙ্গে খুব সরাসরি উপস্থাপনের একটা সম্পর্ক আছে। তো খেয়াল করতে দেখো যে কবর নাটকে ভূপের বিষয়টা খেয়াল করছো, একদম সত্যি কথা যে ওই ঘটনাটাই হচ্ছে কবর নাটকের মূল বিষয়। মুনীর চৌধুরী 1953 সালে যখন এই কবর নাটকটি লিখছিলেন, তখন তার মূল আগ্রহের জায়গায় ছিল ভাষা আন্দোলন। এবং তিনি যে এটা নিজে থেকে লিখেছেন তাও না, তিনি যখন জেলের বন্দী ছিলেন, তোমরা নিশ্চয়ই জানো যে মুনীর চৌধুরী খুবই সচেতন একজন মানুষ ছিলেন, রাজনীতি সচেতন। তার রাজনৈতিক বিশ্বাস এখানে গুরুত্বপূর্ণ না, তিনি একজন রাজনীতি সচেতন মানুষ ছিলেন। তো 1952 সালের ভাষা আন্দোলন কেন্দ্রিক তার অবস্থানও সুস্পষ্ট, এবং এর ধারাবাহিকতায় তিনি তখন জেলে বন্দী ছিলেন 1953 সালে আসন্ন 21শে ফেব্রুয়ারি। সেই 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যখন ওখানে আরো যারা ছিলেন জেলে, তোমরা জানো যে সমমনা মানুষদেরকে একসঙ্গে রাখা হয়। আগে এরকমটা রাখা হতো যে শিক্ষক, তারা যেহেতু শিক্ষক ছিলেন, সম্মানিত মানুষ, সেই হিসেবে তাদের কারাগারের ব্যবস্থা আলাদা ছিল। ওখানে বন্দী ছিলেন আরো একজন, তিনি হচ্ছেন বামপন্থী। বামপন্থী মানে তোমরা বলছো কমিউনিস্ট রাজনৈতিক ভাবধারায় যারা বিশ্বাস, সেই বামপন্থী তার খনিজ এবং তাত্ত্বিক রমেশ দাশগুপ্ত, নাম শুনে থাকবে হয়তো, কিংবা নাও শুনতে পারো। রমেশ দাশগুপ্ত তিনি মুনীর চৌধুরীকে অনুরোধ করেছিলেন যে ভাষা আন্দোলনে একটা কিছু লিখেন। মুনীর চৌধুরী কি করলেন, তিনি একটি নাটক তৈরি করলেন। যারা পড়েছে না তারা নিশ্চয়ই এই ব্যাপারে বুঝতে পারবে, যারা বোঝে না তারা যখন পড়বে তখন আরো স্পষ্টভাবে বুঝবে যে মুনীর চৌধুরী জেলে বসে এই ঘটনাটা লিখেছেন। এবং অবশ্যই নাটক শুধু লেখার জন্য লেখা হয় না, নাটক রচিতই হয় অভিনীত হওয়ার জন্য। এই সবসময় মনে রাখবে, নাটক হচ্ছে মূলত আমরা যখন লিখিত আকারে পাই স্ক্রিপ্ট, এটি অভিনীত হওয়ার জন্য লেখা হয়। তো সেখানে মুনীর চৌধুরী আবার না, অসুস্থ না, এমনিতেই। মুনীর চৌধুরী জেলে বসে এই নাটকটা যখন লিখেছেন, তো এটাকে একটা মঞ্চায়ন করতে হবে, এটা উপস্থাপনের যোগ্য করতে হবে। তারা কি করেছেন, ওই কারারক্ষী যারা ছিলেন সেই কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে মঞ্চায়ন করেছেন। তোমরা যারা করেছো খেয়াল করে দেখো যে এখানে কোনো নারী চরিত্র নেই। কেন নেই? কারণ এই জেলখানায় তো নারীদের সেল এবং পুরুষের সেল আলাদা, নারী পুরুষ আলাদা থাকে। তো তারা যদি এমন করে চরিত্র আনে যে নারী থাকবে, তাহলে এটা অভিনীত হবে কিভাবে? সেই বিষয় মাথায় রেখে মুনীর চৌধুরী এই নাটকটা কোনো নারী চরিত্র রাখেননি, এবং প্রাসঙ্গিক ভাবে একজন নারী চরিত্র প্রয়োজন হয়েছে, যে খোকার মা এবং কেরানির স্ত্রী, তাদের দুইজনকে একই সঙ্গে হাফিজ চরিত্রের মধ্য দিয়ে তিনি উপস্থাপন করেছেন। কৌশলে হাফিজ মাথায় ঘোমটা দিয়ে নারী বা নারী চরিত্রে অভিনয় করছে। এটাও নাট্যকারের পরিকল্পিত, এমন ভাবার কোনো কারণ নেই যে নাট্যকার এটা ভাবেননি। তো মঞ্চায়নের ক্ষেত্রেও তোমরা যদি মঞ্চ নির্দেশনা পড়ো, দেখবে যে খুব বেশি আলোকসজ্জা বা মঞ্চসজ্জার অত বর্ণনা নেই। সেখানে আছে কি একটু হারিকেনের আলো, কয়েকটি হারিকেনের আলো দিয়ে ওই মঞ্চায়ন কাজটা হয়েছে। তো সেই হিসেবে
এই বাস্তবায়ন হচ্ছে এই কবর নাটকের বাস্তব প্রেক্ষাপট। 1953 সালে মুক্তিযুদ্ধ টেলিভিশন লিখতেছেন, যদিও বই হিসেবে এটা অনেক পরে প্রকাশিত হয়েছে গ্রন্থাকারে 1963। ততদিনে মুক্তিযুদ্ধের আরো বেশ কিছু নাটক প্রকাশিত হয়ে গেছে, তার নাটক খ্যাতি প্রসিদ্ধ হয়ে গেছে। কবর নাটক তো অভিনয়ের মধ্য দিয়ে বলা যায় যে প্রসিদ্ধ হয়ে। তো মুনির চৌধুরী নাটকটি লিখলেন, খেয়াল করে দেখো, তিনি ভাষা আন্দোলনের 1 বছর পরে এই নাটকটা লিখেন, প্রকাশিত করেছেন আরো পরে, মানে বই হিসেবে। তা আমাদের কাছে মুনির চৌধুরীর এই নাটক লেখাটা বেশ গুরুত্ব। তিনি সেখানে প্রথমত ভাষা আন্দোলনকে সাহিত্যের রূপ দিতে, কবরী নাটক খুবই ছোট, মাত্র আমাদের যে আমরা পিডিএফ দিয়েছি ওখানে মনে হয় 16-17 পৃষ্ঠার মতো হবে। সেই অত ছোট একটা নাটক, কিন্তু এর গুরুত্ব কেন এত বেশি? কারণ তখনও পর্যন্ত ভাষা আন্দোলন নিয়ে সাহিত্যিক ভাবে তেমন কোনো প্রতিবাদ করা হয়নি, যে সাহিত্যে ভাষা আন্দোলন উপস্থাপন করা। বলা হয় যে ভাষা আন্দোলন কেন্দ্রিক এই সাহিত্যিক প্রয়াস হচ্ছে কবর নাটক, প্রথম কোন সাহিত্যিক প্রয়াস। যার কারণে আমাদের কাছে বিশেষ করে বাংলা সাহিত্যের ইতিহাসে ভাষা আন্দোলন কেন্দ্রিক বা বাঙালির জাতীয়তাবাদ কেন্দ্রিক যে সাহিত্যের ইতিহাস, 1947 পরবর্তী আমাদের যে সাহিত্যের ইতিহাস, সেখানে কবর নাটকের একটা আলাদা গুরুত্ব আছে। তো আমি এই নাটকের আলোচনায় যাওয়ার আগে, বিস্তৃত আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে কয়েকটা বিষয় দিকে খেয়াল করতে বলবো। একটা বিষয় তো তোমরা ইতিমধ্যেই খেয়াল করে ফেলেছো, সে হচ্ছে ভাষা আন্দোলন। নিশ্চয়ই তোমরা টুকে রাখছো, আশা করি যে তোমাদের কাছে খাতা কলম আছে, তোমরা এই পয়েন্ট গুলো টুকে রাখবে। এগুলো এক একটা টপিক, যখন নাটকটা পড়বে তখন কোন দিক সামনে রেখে যাবে, কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ হবে তোমার কাছে, এইটা টপিক গুলো জানা থাকলে পড়তে সুবিধা হবে। কোথায় কোথায় ভাষা আন্দোলনকে প্রতিনিধিত্ব করছে, কোন কোন জায়গায় তুমি দেখতে পাচ্ছ, সেই জায়গাগুলো চিহ্নিত করে আলাদা করে লিখে ফেলো। কোন সংলাপে, কোন শব্দ দিয়ে, কার মাধ্যমে নাট্যকার উপস্থাপন করছেন এই সংলাপগুলো, এই ভাষা আন্দোলনের চিত্র, আমরা সেই জায়গাটা চিহ্নিত করবো প্রথমত। দ্বিতীয়ত, যেই চরিত্র এখানে আছে, খেয়াল করে দেখো তোমরা, চরিত্র খুব বেশি না, অল্প কিছু চরিত্র। পুরোটা সময় জুড়ে আছে লেপ্টা এবং হাফিজ, অল্প সময় জুড়ে আছে একটা গার্ড চরিত্র, শুরুতে এবং শেষে তাকে দেখা যাবে। আর মাঝে মাঝে থেকে উপস্থাপিত হয় মুর্জা ফকির চরিত্র, তাকে মুক্ত ফকির বলা হয়, এবং মুক্তা ফকির বলার আরো আরেকটা কারণ আছে। আর দুইটা ছায়ামূর্তি। ছায়ামূর্তি কেন? কারণ ওই মূর্তিগুলো আসলে লাশ। আমরা নাটকের এক পর্যায়ে দেখবো যে মরা মানুষ উঠে আসছে, উঠে এসে কথা বলছে। এই অতিথি প্রাকৃতিক দৃশ্য উপস্থাপন করার জন্য মুনির চৌধুরী এখানে দুইটা ছায়ামূর্তির সংলাপ উপস্থাপন করেছেন। মৃত মানুষকে যে কথা বলাবেন, এই এরকম একটা পরিস্থিতি আমরা নাটকের মধ্যে দেখতে পাবো। তো দুইটা ছায়ামূর্তি বা মূর্তির মধ্যে প্রথম মূর্তিটা হচ্ছে একটা ছাত্রের লাশ, দ্বিতীয় মূর্তি হচ্ছে একটা কেরানির লাশ। তো হ্যাঁ, বল। হ্যাঁ, কে কি বলতে চাও মুক্তা? বলতে চাইনি, যে বলছিলাম যে নাটকটা দেখছি যে নাটকটা দেখেছ? আচ্ছা, আর নাটক দেখেছো, খুবই ভালো হয়। এখন নাটকটা পড়ে ফেলে দেখবে যে ওই নির্দেশনা গুলো সহ ভালো লাগছে, আরো ভালো করে বুঝতে পারবে। তোমাদের কাছে সবই এখন সহজলভ্য, কোনো সময় চাইলেই পড়ে ফেলতে পারো, যে কোনো সময় চাইলেই নাটক দেখে নিতে পারো। তো আমরা আসি যে সেগুলোর আলোচনায়, যেখানে অল্প কিছু চরিত্র, সময়টাও খুব বেশি না, অল্প কিছু সংলাপ, অল্প কিছু ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে মনে কিভাবে ভাষা আন্দোলনের পথে যাওয়া, সেই দিনের কথা, এবং একই সঙ্গে দুই একটা ঘটনার মধ্য দিয়ে পুরো পাকিস্তান শাসনামলের একটা সামগ্রিক চিত্র আমরা কিভাবে পেতে পারি, সেই ধারণাও তিনি দিয়ে দিয়েছেন।
খেয়াল করতে আমি দুইটা কথা বলে ফেলেছি। এক হচ্ছে ভাষা আন্দোলনের চিত্র, আরেক হচ্ছে আমরা কিভাবে এই নাটকের স্বল্প পরিসরে পাকিস্তানের শাসনামলের চিত্র দেখতে পাই। তোমরা সবাই নাটকটা পড়লে আরো বেশি ভালো হতো, তাহলে তোমাদের আলোচনা করতে বেশ সুবিধা হতো। তোমরা আমাকে বুঝতে পারতে যে আমি কি নিয়ে কথা বলছি। আমি যদি তোমাদের লিখে দিয়েছি যে আলোচনার টপিক, আমরা কিন্তু ইংলিশ আলোচনা শেষ হয়ে গেছে এবং আমরা নাটক নিয়ে আলোচনা করবো, তোমাদের আমি বলে দিয়েছি। তো আজকে ক্লাস শেষ করে সবাই নাটক পড়ে ফেলবে, তাহলে আর পরের ক্লাস থেকে এসে মনে হবে না যে অন্ধকারে ঠিক ছড়ানোর মতো যে কি কি বলছে না ওর মাথার উপর দিয়ে গেছে, এরকমটা আর মনে হবে না। তো আমি তোমাদেরকে একটু দেখাই খবর নাটক আমার কাছে এখানে আছে। না কিছু তো দেখা যাচ্ছে না, তো আমি তো এখন স্ক্রিন শেয়ার দেইনি। স্ক্রিন শেয়ার দিলে তোমরা দেখতে পাবে। একজন কমেন্ট করেছে, আমি এটা কোথায় আছে, আশা করি ক্যানারে আছে। খবর নাটকটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের কোথায় আছে বলো। খবর নাটক থেকে হ্যাঁ, নাটক আগে লিখে তারপরে নাটককে মঞ্চায়ন করতে হয়, সরাসরি তো এরকম মঞ্চায়ন করা যায় না। ধরো তোমার কাছে যদি না থাকে তুমি কিভাবে উপস্থাপন করবে? আচ্ছা, এখানে তো আমি খবর নাটকে দেখতে পাচ্ছি না, মনে হয় পেছনে চলে গেছে। অনেকদিন হয়ে গেছে তো খবর নাটক। তোমাদের সামনে থাকলে তোমরা খুলে ফেলো, হ্যাঁ তোমাদের কাছে মোবাইল ফোনে যদি থাকে তোমরা সামনে রাখো, আর আমি এর মধ্যে পেয়ে গেলে তো হয়ে গেল, এই যে পেয়ে গিয়েছি। এটা তোমাদেরকে যে পিডিএফ দিয়েছি ওইটা না, সেটা আমি অন্য জায়গা থেকে কপি করেছি। তোমাদেরকে পিডিএফ দিয়েছি, ওখানে লেখাগুলো বেশ স্পষ্ট। এইটাতে মাঝে মাঝে হাত কেটে গেছে, এই হয়ে গেছে ওই হয়ে গেছে, মানে অস্পষ্ট হয়ে গেছে। তো খেয়াল করে দেখো, আমি এই নাটকের শুরুতেই দেখাচ্ছি যে চরিত্র আছে, যে চরিত্র কে কে আছে। তা হাফিজ, ফকির, গার্ড এবং কয়েকটি ছায়ামূর্তি। এই অল্প কিছু সংখ্যক চরিত্র নিয়েই আমাদের মনের চৌধুরী এই নাটকটা এই তৈরি করেছে। শোনো, ওই যে জিজ্ঞেস করেছো যে আগে কি লেখা হয়েছে না সরাসরি মঞ্চায়ন হয়েছে, যে কোনো নাটক, যে কোনো উপস্থাপনা বা বিকৃতি করার আগে এটা আগে লিখতে হয়, একটা কাঠামো দাঁড় করাতে হয়, তারপরে তাকে উপস্থাপন করা হয়, যোগ্য করা হয়, যাতে কোথাও কোনো অসামঞ্জস্য না হয়। আমাদেরই একটা স্ক্রিপ্ট থাকে, আমরা ওই স্ক্রিপ্ট ধরেই মূলত নাট্য সাহিত্যের বিকাশ ব্যাপারটা দেখতে পাই। আর একটা বিষয় ক্লিয়ার করে তোমাদেরকে, প্রথম যখন আমি নাটক কি জিজ্ঞেস করেছি, নাটক সম্পর্কিত ধারণা তোমাদের কাছে মনে টেলিভিশনে আমরা যে নাটকগুলো দেখি যাকে বলতে তো টেলিফিল্ম, এই টাইপের সেটা বাংলা সাহিত্যের নাটক বলতে ওকে বোঝায় না। বাংলা সাহিত্যের নাটক বলতে বোঝায় ওই যে শিল্পকলা একাডেমিতে মঞ্চে যে নাটক সঞ্চালিত হয়, বিভিন্ন ধরনের যে থিয়েটার গুলো আছে, থিয়েটারের যে নাটক হয় যেখানে সরাসরি অভিনেতা অভিনয় করেন এবং দর্শক সারিতে বসে দর্শকরা উপভোগ করেন, ওই ধরনের নাটককেই মূলত বাংলা সাহিত্যের নাটক বলা হয়। বোঝাতে পেরেছি? আরো আছে, আরো আরো ভাগ আছে, আরো অনেক সংজ্ঞা আছে। আমি একদমই সহজ একটা কথা তোমাদেরকে বললাম। তো দেখো, এই অসুস্থ চরিত্রের সমন্বয় যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে কবনাগরটি লিখেছেন। খেয়াল রেখো, আমি বারবার করে তোমাদেরকে কিছু শব্দ মনে এবং মগজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। জানি না কয়জনের মাথায় ঢুকছে। কিছু শব্দ আমি বারবার করে লিখছি, কিছু
পয়েন্ট, কারণ একটা এই নাটক আমরা বিভিন্ন দিক থেকে বিচার করতে পারি, বিষয়ের দিক থেকে, আঙ্গিকের দিক থেকে। আঙ্গিক মানে হচ্ছে এইটা যে একটা নাটক, এই নাটকেরও আরো অনেকগুলো ভাগ আছে, যেমন এই নাটক হচ্ছে একাঙ্কিকা নাটক, এক অঙ্ক বিশিষ্ট নাটক। এক অঙ্ক মানে কি, এর মধ্যে খুব বেশি ঘটনা নেই, একটাই অঙ্ক আছে। নাটক এরকম ভাগ থাকে সাধারণত, আদর্শ নাটকে 5টা অঙ্ক থাকে। এই অঙ্কের মধ্যে আবার ছোট 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 বিভাগ থাকে। চরিত্র না? না, অঙ্ক বলতে চরিত্র না, অঙ্ক মানে একটা ভাগ। অঙ্ক এটা তোমার নাটকের ভাষায় পরিভাষায় বলা হয় অঙ্ক, দৃশ্য, এরকম। সাধারণত 5 অঙ্ক থাকে, প্রারম্ভ, তারপরে দেখা যায় তোমার এর বিকাশ, তারপরে হচ্ছে একদম ক্লাইম্যাক্স, তারপরে থাকে তোমার গ্রন্থিমোচন এবং সমাপ্তি। এরকম 5টা অঙ্ক থাকে, 1 2 3 4 5। নাটকটা একক হওয়ার কারণটা কি ম্যাম? এইখানে তোমার শুরু এবং শেষ সবটা এক জায়গাতে, মানে ওরকম করে তো তোমার আলাদা করে কোনো কিছু নেই, কোনো জটিলতা নেই, দ্বন্দ্ব নেই। থাকে না যে একটা কিছুর মধ্যে ইন্টু দিচ্ছে, তো প্রথমে আচ্ছা আমি তোমাদের লিখে কিছু সিনেমা জিজ্ঞেস করে পড়াই, তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। সিনেমা তোমরা যখন দেখো তখন শুরুতে কি থাকে? আচ্ছা তোমরা দেখেছো এবং আমিও দেখেছি এই ধরনের একটা সিনেমার নাম, দেখি কমন একটা সিনেমার নাম করো তো। আমি বেহুলা লক্ষিতা ম্যাম না, যাই বলো। সেই দিয়ে ম্যাম বাংলা ছবি মনপুরা আছে একটা। মনপুরাটা আমার পুরোটা দেখা হয়। ম্যাম বেহুলা লক্ষিন্দর হবে, আয়নাবাজি। হ্যাঁ, বেহুলা লক্ষিন্দর হবে ম্যাম। তো হয়তো সবাই দেখে নাই, কি একটা সিনেমা, আয়নাবাজি সবাই দেখে? না ম্যাম দেখি নাই। না ম্যাম লাভ দেখেন। সবাই তো তোমরা দেখো নাই। হ্যাঁ, আমি একটা কমন ছবির নাম বলি, তোমরা হয়তো সবাই দেখে থাকতে পারো। এই বাহুবলী দেখেছো? এমন কেউ আছে বাহুবলী দেখো নাই? আমি ম্যাম কয়েকজন আছে দেখা নাই? বাংলা ছবি দেন একটা। আচ্ছা, আমি বলি সিনেমারই একটু তোমাদেরকে একটু কাহিনী বলি। বিষয়টা হচ্ছে দেখো কি হয়েছে শুরুতে, একদম যখন নাম হচ্ছে না, এই কে কে অভিনয় করছে, পরিচালক কে, মিউজিকের ডিরেকশনে কে ছিল, এগুলো যখন হচ্ছে, তারপরে একটা পরিচিতি পর্ব আমাদেরকে উপস্থাপন করা হয় যে এই রাজ্য, এই রাজা, তাদের এত এত আধিপত্য, কোথায় তাদের লোকেশন, এই সব কিছু দিয়ে আমাদেরকে প্রথমে পরিচিত করানো হচ্ছে যে কোথায় এই সিনেমার এই পটভূমি, তাই না? যে আমরা কোথায় আমরা এই বাহুবলীকে দেখতে পাবো, যদিও তখনও বাহুবলীকে দেখা যাচ্ছে না। তারপরে আমরা কতক্ষণ পরে দেখতে পাবো যে কি, এই যে একটা সেখানে মারামারি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, এবং একটা হুম, তোমার একজন ওই যে একটা ছোট বাচ্চাকে এরকম করে ধরে রেখেছে। এই যে এটা হচ্ছে সূচনা, আমরা তখনও তেমন কিছুই জানি না। আমাদেরকে ফিল্ম মেকার বা পরিচালক জানাচ্ছে যে এই সিনেমার ঘটনা হচ্ছে এই এই এই। এবার শুরু হচ্ছে কাহিনীর অগ্রগতি, আমরা এবার জানতে আগ্রহী হই যে ছেলেটা এবং এই রানী এখানে এলো কেন। আস্তে আস্তে করে আমরা ঘটনার ভেতরে ঢুকছি, তাই না? কাহিনীর ভেতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করি। তো একে 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 চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য আমাদের সামনে আসতে থাকে। সেই বাচ্চার বাহুবলী না, তার বাবার কাহিনী আসতে থাকে, তার বাবার কাহিনী অবশ্য পরে সেই বাহুবলী সে একটু একটু করে কিভাবে বড় হচ্ছে, সে একটা এই নগরে যায়, গ্রামে একটা পাহাড় অতিক্রম করে একটা জায়গায় যায়, সেখানে তার যে নায়িকার সঙ্গে দেখা হওয়া, সেখানে একটু 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 করে তার তৈরি হচ্ছে, তাই না? এবং একটা পর্যায়ে গিয়ে আমরা দেখি যে এটা ক্লাইমেক্সটা ঠিক কোথায় ঘটেছে, আমার তো এই মুহূর্তে মনে পড়ছে না, অনেকদিন আগে দেখেছি। একটা পর্যায়ে যে টান টান উঠতে আসছে, এইবার কি হবে, তাই না?
এরকম একটা ঘটনা যে নায়িকাও আছে, নায়কও আছে, নায়কের মাও এখানে উপস্থিত। ইন্টারভাল, যেটাকে সিনেমাতে বলা হয়, বা ইন্টারমিশন বিভিন্ন ভাবে বলা হয়। এটা হচ্ছে মূলত ক্লাইম্যাক্স। নাটকের ক্ষেত্রে আমরা এই জায়গাটাকে বলি ক্লাইম্যাক্স। তারপরে কি হয় যে ধরো ভিলেন এবং নায়কের মধ্যকার দ্বন্দ্ব একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এবার একটু 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 করে ধরো একটা ফাইট হলো, আস্তে আস্তে ভিলেন পরাজিত হচ্ছে, নায়কের শক্তি প্রকাশিত হচ্ছে। এটাকে বলা হয় ভঙ্গি মোশন। যে তোমার যে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বটা আস্তে আস্তে জটিলতা আস্তে আস্তে বুঝছে, আমরা আস্তে আস্তে জানতে পারি। এবং একদম শেষে গিয়ে আমরা দেখি যে যা যা এতক্ষণ ধরে হয়েছে সমাপ্ত হয়েছে। বাহুবলী তার প্রথম খণ্ডকে আমরা সেকেন্ড পার্ট আছে, সেজন্য আমরা এখানে সমাপ্তির কথা বলতে পারি। এইরকম নাটকের ক্ষেত্রেও সাধারণত একটা শুরু, তারপরে তোমার এটাকে কিংবা প্রারম্ভ বলা হয়, থাকে তোমার ঘটনা প্রবাহ, তারপরে থাকে তোমার ক্লাইম্যাক্স, গ্রন্থি মোশন, এবং সর্বশেষ হচ্ছে সমাপ্তি। এরকম করে একটা ভাগ থাকে। কিন্তু কভার নাটক তোমরা খেয়াল করে দেখো যে এই ধরনের কোনো ইন্ট্রো নেই। আমি বলতে চাচ্ছি যে আমাদের এখানে নাট্যকার একবারও বলে দিচ্ছেন না যে এরা কারা, বলছেন যে গোরস্থান। দৃশ্যটা হচ্ছে গোরস্থান সময় কেন গোরস্থানে এসেছে, গোরস্থানে এদের কি কাজ, এরা কারা, আমরা কিছু জানছি। এই জন্য এই নাটকটা হচ্ছে তোমার একাঙ্ক, এখানে একটাই অঙ্ক, এখানে এই অঙ্কের মধ্যেই তোমার সবকিছু আছে। তোমার আলাদা করে কোনো যেতে হচ্ছে যে একটু 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 করে এগিয়ে যাওয়া, না, এত সময় নেই। অল্প সময়ের মধ্যেই, অল্প একটু দৃশ্যপটের মধ্যেই আমাদেরকে নাট্যকারের সব কাহিনী শেষ করে দিবেন। খেয়াল করো, হ্যাঁ, নাট্যকার যে একটা শুরুতে একটা বর্ণনা আসছে, তাই না? নাটক কিন্তু ওখান থেকে শুরু হয়, নাটক শুরু হচ্ছে আরো পরে থেকে। এই বর্ণনাটাকে বলা হয় নাট্যকারের নির্দেশনা। কি বলা হয়? নির্দেশনা। যে নাট্যকার দেখিয়ে দেন যে মঞ্চটা কেমন হবে, চরিত্ররা কখন কিভাবে কি অ্যাকশন করবে, এই সব নির্দেশনা নাট্যকার দিয়ে দেন। দেখো আমি একটু পরে শোনাই, বলছি মঞ্চে পরিবেশ উজ্জ্বল আলো ব্যবহৃত করে, যেহেতু শেষ রাত, এবং আমরা আরেকটু পরে জানতে পারবো যে কারফিউ রাত, সে কারণে এখানে যতটুকু সম্ভব কাজটা গোপন করার একটা চেষ্টা আছে, সেজন্য মঞ্চে কোনো উজ্জ্বল আলো ব্যবহৃত হইবে না। হারিকেন ছবি ও ডিএসএলআর কাজ সাথে নাটকের প্রয়োজনীয় ভয়াবহ ও রহস্যময় অশরীরী পরিবেশকে সৃষ্টি করিতে হইবে। খেয়াল করো, তার মানে নাটকের আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে এই নাটকের দৃশ্য উন্মোচিত হতে যাচ্ছে, তার মধ্যে বেশ কিছু ভয়াবহ ব্যাপার আছে, রহস্যময় ব্যাপার আছে, এবং অশরীরী ব্যাপার সেটারও থাকতে পারে। আর বলছে এই নাটকের দৃশ্যটা হচ্ছে গোরস্থান। গোরস্থান মানে কি? কবরস্থান দেখলে সময় হচ্ছে শেষ রাত। এবার আর কিছু বর্ণনা দিচ্ছেন যে মঞ্চটা কিভাবে সাজাবে। 3-4 ফুট উঁচু একটি পুরু কালো কাপড়ের মজবুত পর্দার দ্বারা মঞ্চটি 2 অংশে বিভক্ত, লম্বালম্বি নয়, পাশাপাশি। সামনের অংশে কি ঘটিতেছে সবই দেখা যাইবে, কিন্তু বিভৎস মঞ্চের পশ্চাৎ অংশে কেহ দাঁড়াইলে চোখে দর্শকের চোখে পড়ে না। মানে যেহেতু নাটকটা উপস্থাপন করা হবে, সেজন্য দর্শকের দৃষ্টিকোণ থেকে আমাদেরকে দেখাচ্ছেন যে মঞ্চে একটা ভাগ থাকবে, মঞ্চে যারা অভিনয় করবে তাদেরকে তিনি দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে কিভাবে কাজ করতে হবে সেই জায়গা। এবং বলছেন যে দর্শকরা পেছন থেকে কেউ যদি করে আসে, তাদেরকে দেখছেন পর্দা উঠলে দেখা যাইবে খালি লঞ্চে একটা ডান্স করে এসে লঞ্চ টিম টিম করিয়া চলছে। লঞ্চ মানে কি? দেখেন, হারিকেন। সাধারণত ওই যে তোমার খুশি, যেটা ওই খুশি রান্নাতে লঞ্চন বলে না, কারণ খুশি রান্না তো একটু নড়াচড়া করে এদিক ওদিক হয়, নিচে যায়। লঞ্চনটা ওই কাঁচের মধ্যে আবদ্ধ থাকে ওই আলো, এবং খুব সহজে নিবে না। তো বলছে যে লঞ্চন, সেই লঞ্চন টিম টিম করে চলছে, সামনে একটা মোটা পোর্টফোলিও ব্যাগ,
মুখ খোলা পোর্টফোলিও ব্যাগ, মানে এটা বেশ বড় মতন ব্যাগ। সেখানে পাশে একটা ছোট গ্লাস খালি, একটি রুমাল মাটিতে পাতা রহিয়াছে। মনে হয় এই মাত্র তাহার উপর কোনো বৃষ্টি আছে। খেয়াল করো, এই সবকিছু কিন্তু নাট্যকার লিখে দিচ্ছেন যে যখন মঞ্চে দৃশ্যপট তোমার উপস্থাপন হবে, তখন দেখে মনে হবে দৃশ্যটা এই। সেখানে আহ সেই শক্তি মঞ্চের ভিতরে আবার পৃষ্ঠপোষক বড় সরাসরি চাল চলন গণ্যমান্য নেতার মতো খারিক কি উপযুক্ত সাজগোজ ভিতরে ঢুকিয়াই আবার ডাকতে যায়। এবার আমাদের নাটকের মূল জায়গা, যে সংলাপ কাজ শুরু হচ্ছে, মানে চরিত্রের এন্ট্রিটা এবার হচ্ছে। এই সবকিছু আমরা যদি এটাকে একটু মানে অ্যাকশন বা আমাদের সামনে ঘুরছে এরকম যদি চিন্তা করি, খেয়াল করো যে এত বর্ণনা কিন্তু কিছু প্রয়োজন নেই। তখন আমরা দেখবো যে একজন লোক মঞ্চের ওদিক থেকে হঠাৎ করে এসেছেন, এসে তিনি ডাক দিচ্ছেন গার্ডকে। গার্ড আসছে, গার্ডের বর্ণনা দিচ্ছেন যে গার্ড দেখতে কেমন হবে। নীল কুর্তা পাজামা পরা গার্ডের প্রবেশ, পায়ে খয়েরি ক্যাম্বিসের জুতা, পাজামার প্রান্ত দেশ, মোজার মধ্যে মোজা, ভাব ভাবে প্রভুভক্তির ঝলক, কিন্তু আপাতত একটু হতবুদ্ধি ও ভয়াত্মক ভাব। দেখো তোমার অঙ্গভঙ্গি এবং ফেসিয়াল এক্সপ্রেশন কেমন হবে, সবকিছুই নাটককার বলে দিচ্ছেন। হাতে নিঃসন্ত লণ্ঠন ছুটিয়া হবে। গার্ডকে যখন এটা ডাক দিলেন, তখন ওই যে তার দ্রুত অন্তর্দত্ত হয়ে প্রবেশ করা, সেই প্রবেশ মুহূর্তে গার্ডের মুখভঙ্গিটা কেমন, তাকে দেখতে আসলে কেমন দেখা যাচ্ছে, পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে নাটকরা এই বর্ণনাগুলো দিয়ে দিচ্ছেন। আমরা আসলে জানি না যে গার্ড কেন এরকম দ্রুত উঠে আসছে, এবং গার্ডের হাতে বাকি লণ্ঠন ঠিক কিভাবে নিয়েছে আমরা জানি না। গার্ড প্রবেশ করছে এবং নেতা বলছে কিরকম গার্ড দিচ্ছ, তোমার পাহারা দেবার এই না শুনে কোনা শুনে কোথায় এতক্ষণ, কতক্ষণ ধরে রাখছি, কোনো সাড়া নেই। তারপরে আমরা কিন্তু জানি না যে আসলে নাট্যকার কতক্ষণ ধরে রাখছেন। এই আমাদের যে লেখা আছে, তো ওই বোঝা যাচ্ছে যে অনেকক্ষণ ধরে তারা এই অবস্থা তারা কিছু একটা কাজ করছেন। তোমাদেরকে এরকম লাইন বাই লাইন বলে দিচ্ছি, তার মানে এই না যে পুরো নাটকটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো। আমি শুধু তোমাদেরকে পড়ে এইটুকু দেখাতে চাই কিভাবে এক একটা শব্দ থেকে কি বোঝানো হচ্ছে, নাট্যকার কি বোঝাতে চান, তার সেই প্রবণতাটা যাতে তোমরা শুনতে পারো সেই জায়গাটা। যার তা দৃষ্টির কৈফিয়ত দিচ্ছে হচ্ছে, প্রথম সাহস করতে পারি নাই শুধু এমন ঠান্ডা আর আন্ধার ফুটেছে কানের মধ্যে খামোখাই কেবল হাঁ হাঁ করে। উচ্চারণ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সেই গার্ডের মুখে নাট্যকার প্রমিত ভাষা তেমনি আঞ্চলিক ভাষায় কথা বলছে। এখানেও নাট্যকারের একটা কৌশল আছে যে নেতা যে ভাষায় কথা বলে একজন প্রহরী সেই ভাষাটা নাও বলতে পারে। এই কাজের মধ্যকার চারিত্রিক দূরত্বটা বা ঐতিহ্যগত দূরত্ব উপস্থাপন করার জন্য নাট্যকার এইভাবে আঞ্চলিক সংখ্যা ব্যবহার করেছেন। নেতা বলছে তোমার কোচিং কোথায় ছিল, ওই পশ্চিম কোণে, ওই কিনারে শেষ লাল বাঁধানো কবরের পাশ। এই গাছ সে ওই জায়গাটাতে পাহারা দিচ্ছিল, এবং এই শীতের রাত, খেয়াল করো যে ঠান্ডার কথা তারা বলছে, এই একটা সময়ের ধারণাও আমরা পেয়ে যাই যে এই শীতের রাত সে শুনতে পায়নি, এই জন্য তাকে ডাকছে। তো ওখান থেকে এখানে আসলেই একেবারে হাঁপিয়ে পড়েছ, বাহাদুর গাছ দেখছে, বাসা নিভিয়ে রেখেছে। এবার নেতা জিজ্ঞেস করছে, এতক্ষণ পরে তার খবর হলো যে গার্ডের হাতে বাটিটা তুমি ভালো। এবার গাছ হঠাৎ করে এতক্ষণ পরে খেয়াল করে দেখে যে তার হাতের বাটিটা ভেঙানো, এবং সে আসলে গর্তে পড়ে গেছে। কিসের গর্ত? এই গর্তটা হচ্ছে পুরোনো কবর। না, এতক্ষণ পরে নাট্যকার আমাদেরকে বলছেন যে জায়গাটা গোরস্থান। এতক্ষণে আমরা এই সংলাপের মধ্যে দিয়ে জানতে পারছি যে আসলে তারা এই গোরস্থানে অবস্থান করছে, এবং তাদের কথাবার্তায় সেই ব্যাপারটা উঠে এসছে বলতে যে কবর, পুরাত কবর, সেই একদম খোসা ছিল,
তোমরা জানলা যে কবরের ভিতরে অনেক সময় মানে কবরের উপরে মাটিতে শুধু লেগে থাকে এবং আহ ওখানে যদি কেউ পা দেয়, সাধারণত কবরে মানুষ চাপ দেয় না, তো যে খেয়ালে যেহেতু যার যে খেয়ালে পড়ে যাচ্ছে, সে ওই গর্তের মাটি হালকা ছিল এবং সে পড়ে গেছে সেখানে, তো তাকে বকা দিচ্ছে। তো বলছে খেলার মাঠটা এসছে নাকি, তা বলছিলাম সাবধানে পা ফেলতে পারো না, যাও ডিউটিতে যাও। তাকে ধমকে টমকে বের করে দিলাম যে তুমি তোমার কাজে যাও। আসলে কেন রেখেছে আমরা জানি না, যে মেয়েটা এই জজকে কেন রেখেছে, কেন তাকে দেখে আর কোনো ভাবে কথা না বলে ফাঁসিয়ে দিচ্ছে। তোমাদের কাছে কি এর কোনো অর্থ এসেছে, কোনো অর্থ বুঝতে পারছো তোমরা? সে আমাকে এত কষ্ট করে ডাকলো, আর কি মনে হয় তোমাদের কাছে? ম্যাম হয়তো ভয় পেয়ে ভয় থেকে? কে বলেছে এই কথা? আমি তুমি তো। নাটক ম্যাম, নাটক। হুম, ঠিক। মানে মানে নাট্যকার দেখাতে চাচ্ছেন যে এই যে একজন নেতা ভারী কি করছে, চাল চলন তার দেখানো হচ্ছে, সে যে কবরস্থানে বসে ব্যাগের মধ্যে কি আছে আমরা এখনো জানি না, তাকে ভারী মতো ব্যাগ নিয়ে এসে বসে আছে। আসলে সে কিছুটা ভয় পাচ্ছে, যদিও আমরা এখনো জানতে পারি না, নাটকের এখনো বলেনি, কিন্তু ওই থাকার ওই যন্ত্রণাটা ফিল করার জন্য গাছকে ডেকেছে, কিন্তু দেখা গেল যে গাছকে তাকে আরো বেশিকর গল্প শোনাচ্ছে যে সে কবরের মধ্যে ছিল। তো দেখা যাচ্ছে গাছকে পাঠিয়ে দিচ্ছে এবং ওই মুহূর্তে হচ্ছে যে তোমার অন্যদিক হইতে নিষ্পত্তে প্যান্ট কোট মাফলার চাদর জড়ানো তিন ভুতু সীমাকার এক ব্যক্তির করে, যেহেতু তোমার জামা কাপড় বর্ণনা শুনে দিতে পারছে যে শার্ট কোট পরেছে, প্যান্ট কোট পরেছে, তার কারণে আবার মাফলারও জড়ানো, আবার চাদর দিয়ে পুরো গা থেকে বলছে যে তাকে দেখে কিছুটা অদ্ভুত লাগছে। ওই অদ্ভুত শব্দটাকে এটা চিহ্নিত কিমাকার এই শব্দটা দিয়ে প্রকাশ করা হয়, যেটা ব্যক্তি প্রবেশ করেছেন এটা তাকে খেয়াল করেন এবং গাছ যখন চলে যায়, গাছ যাওয়ার পরপরই দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি নেতার পেছন থেকে কথা বলেছে, বলেছে যে তখনই বলেছিল স্যার ওসব আগে কাটিত। নেতা চমকে উঠে, চমকে গেছে কেন, কারণ আসলে পুরো কবরস্থানের মধ্যেই তার কাছে কিছুটা ভীতিকর লাগছে। এই ব্যাপারটা আর কি গোপন রাখতে চায় এবং দেখছি বলছে যে আমি চাই। ঠিক। তার মানে যাকে কার্যকর এতক্ষণ বেশি উপস্থাপন করছেন, যার পরিচয় এতক্ষণ আমরা জানতে পারি না, আমরা ততক্ষণই জানতে পারছি যতক্ষণে নেতা জানতে পারছি যে এর নাম ইন্সপেক্টর হাফিজ। এভাবেই এই নাটকে একটু 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 করে কান্তকার আমাদেরকে ওই দেখো কখন মধ্য দিয়ে চরিত্রের সঙ্গে পরিচিত করাচ্ছে, কি ঘটেছে এবং কি ঘটে যাচ্ছে সে বিষয়গুলো একইভাবে নাট্যকার আমাদেরকে জানাবে। আমি একটু দ্রুত যাই, তোমরা এটা পড়ে নিবে। আমি আহ সাবজেক্টে আমি মানে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই সেটা যে ভয় পেয়েছে এই জায়গাটা সে একটু আহ আড়াল করতে চায়, কিন্তু আড়াল পুরোপুরি করতে পারে না। বলছে যে অন্ধকারে নাকে মুখে এমন করে কাপড় জড়িয়েছেন যে অন্ধকারে চমকে উঠতেছিলাম, ভবিষ্যতে এরকম আর করবেন। সে বলছে না, ভয় পাইনি, গত 4-5 বছরের মধ্যে ভয় কখনোই মনে ঢুকতে পারেনি। তোমরা যদি সালটা 1972 সাল হিসেব করো, তাহলে গত 4-5 বছর আর কি ঘটেছে বলো তো? দেশভাগ। দেশ ভাগ হয়েছে 1947 সালে এবং তখন আহ পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়েছে। আমাদের এই বাংলা অঞ্চলে তখনও পর্যন্ত পাকিস্তানি শাসনই চলছে এবং মুসলিম লীগ ক্ষমতায় ছিল। ওই পার্টি নেতা যাকে আমরা দেখতে পাচ্ছি, ওই পার্টি নেতাও কিন্তু মুসলিম লীগেরই একজন নেতা, এটা আমরা আরো পরে জানতে পারবো। সুতরাং তাদের হাতে যখন ক্ষমতা এবং তারা সেই ক্ষমতার চর্চা করছে, সে কিছুক্ষণ থেকে আমরা দেখতে পাবো যে নেতা বলছে যে গত 4-5 বছরের মধ্যে হয় কখনোই মনে উঠতে পারেনি। তবু ডাক্তার বলেছে আমার নাকি হার্ট ফ্রি, সাবধানে থাকতে বলেছে। তার এই অন্ধকার রাতে
এই লাশ কবর দিচ্ছে। কেন লাশ কবর দিচ্ছে, কাকে কবর দিচ্ছে আমরা এখনো জানতে পারিনি। কি উদ্দেশ্যে এসেছে তাও আমাদেরকে এখনো জানতে জানা নেই। আমরা একটু একটু করে দেখতে পারবো এবং আমরা দেখবো যে তারা পেছনে বসে কবরস্থানে মিষ্টি খাচ্ছে। বলছে যে এই সে পোর্টফোলিও ব্যাগ থেকে একটা কিছু বের করছে এবং সে খোঁজার চেষ্টা করছে যে সে কি করছে। আমরা জানতে পারবো যে সে একটা মদের বোতল খুঁজছে। এই রাতের বেলা একজন মানুষ গোরস্থানে বসে মদ খাচ্ছে, সেটা কি স্বাভাবিক? আসলে হয় তাড়ানোর জন্যই, নিজেকে ব্যস্ত রাখার জন্য সেই কাজগুলো তারা করছে এবং নাট্যকার আমাদেরকে একদম সচেতন ভাবে এই ব্যাপারগুলো দেখাচ্ছে। চরিত্রগুলো বা এই টাইপের চরিত্রগুলো, আমি যদি তোমাদের স্পেসিফিক বলি, এই টাইপের চরিত্রগুলো তারা নিজেদের মধ্যে কিভাবে শক্তি ধরে রাখছে প্রকৃতি আমাদেরকে দেখাচ্ছেন এবং এই নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। নৃত্যজীবী নাটক নিয়ে যারা লিখেছেন প্রায় প্রত্যেকেই এই ব্যাপারটা স্বীকার করেছেন যে এই চরিত্রগুলো, এই যে নেতা এবং হাসিদের মধ্যকার কথোপকথন, তাদের কাজকর্ম আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অর্থহীন, কিন্তু আসলে তাদেরকে তাদের ওই সময়টাকেই প্রতিনিধিত্ব করছে যে তারা আসলে কি করছে না করছে, তাদের মধ্যকার এক ধরনের দ্বিধা এবং বলা যায় যে অন্তঃসার শূন্যতা, ভিতরে আসলে কিছু নেই। এই ধরনের কার্যকলাপ সেই দিকগুলো উপস্থাপন করার জন্য তারা মূলত এই ধরনের ভাড়ামি, আমরা যদি বলি যে মানুষকে একটু হাসানো, তবে দেখবে সিরিয়াস নাটক যেখানে ভয়াবহ পরিবেশ, সেখানেও তোমরা করতে গেলে তোমাদের হাসি পাবে। বিভিন্ন জায়গায় শব্দ উচ্চারণ, তাদের যে কাজকর্ম, এগুলোর মধ্যে দিয়ে এটি আসলে নাটকের স্ক্রিপ্টেই করেছে তাদেরকে উপস্থাপন করার জন্য। তো খেয়াল করে দেখো, তারা সেই বোতল খোঁজার চেষ্টা করবে, তার আগেই বলছে যে এই গার্ডকেও এখানে আনার কোনো প্রয়োজন ছিল না। এই গার্ডকে আনার প্রয়োজন কেন নেই? কারণ বলছে যে গার্ড কেউ যদি বলে দেয়, কারণ এরা যে এই মানুষগুলোকে কবর দিতে এসেছে চুপি চুপি রাতের অন্ধকারে, এই লাশ গুলো হচ্ছে ভাষা শহীদদের লাশ। এদের লাশ কোথায় কবর দেওয়া হচ্ছে তা যদি সাধারণ জনতা বা বিপ্লবী ছাত্র জনতা জানতে পারে, তাহলে তো আন্দোলন আরো বেড়ে যাবে যে আমাদের এতগুলো লাশ তারা গুম করে ফেলেছে। সুতরাং তারা চাচ্ছে যত গোপনে এই কাজটা করা যায়, নেতা এবং হাফিজ তারা এই কাজটা গোপনে করতে চাচ্ছে এবং সেই কারণে হাফিজ বলছে যে আপনি এইসব খাবার পদ্ধতি হচ্ছে যে এইসব হাবা গোবা লোক সঙ্গে না আনলেই পারতেন, কাজ বানাবার চেয়ে বন্ধ করাতেই বেটারা বেশি প্রচুর। তাছাড়া দেখো, বিশ্বাস এবং এই বিশ্বস্ততা, এই শব্দগুলো এই নেতা এবং হাফিজের মুখে বেশ কয়েকবারই আমরা উঠে থেকে দেখি। তারা কি বলছে যে লাস্ট খবর দেওয়া হয়ে গেছে কিনা, বলছে যে হাফিজের কথায় খেয়াল করা, বলছে যে তবুও কিছু কাজ আছে মাঝে মাঝে খেয়াল করো যা বিবির সামনেও বিপদে করতে নেই। তাছাড়া শহরে কারফিউ লাগানো থাকতে এখানে গার্ডের কোনো দরকার ছিল না। নিশ্চয়ই তোমরা কারফিউ শব্দটা বুঝতে পারছো। তোমাদের আগেও তোমাদের আগেও তাদেরকে আমি পড়িয়েছি, তারা কারফিউ শব্দটার সঙ্গে বইয়ে বইয়ে পরিচিত ছিল, যার কারণে আমরা খুব একটা বুঝতে পারতো না কারফিউ জিনিসটা যে আসলে কতটা ভয়াবহ। তোমরা এখন আরো ভালো মতো বুঝতে পারছো, কারণ যেহেতু অফিসে এসে তোমরা নিজেরাই কারফিউর মধ্যে দিয়ে পড়েছো এবং একদিন দুদিন না, বেশ বেশ কিছুদিন, তাই না? কারফিউর মধ্যে দিয়ে মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়, তুমি কোথায় যাবে না যাবে, তোমার বের হওয়া, কার্যকলাপ। সুতরাং তারা বলতে চাচ্ছে যে শহরে কারফিউ লাগানো এখানে গার্ডের কোনো দরকার ছিল না। তাই বা তা আর আমরা একটু তুমি জানতে পারি তাদের মধ্যে সেই আশা বাস্তব যে কারফিউ লাগানো ছিল এবং তারা লাশ গুম করার চেষ্টা করছে। ওকে গোরখুড়ে গুলো এখানে ঘুরে উঠেছে, কিন্তু গোরখুড়ে হবে যারা কবর খোঁড়ে, যে গোরখুড়ে গুলোকে নিয়ে আমি একলাই সব কাজ করে রাখতাম, তার উপর
শীতের মধ্যে আপনি কষ্ট করে তোমরা যদি 21শে ফেব্রুয়ারি এই সময়টার দিকে খেয়াল করো তাহলে জানো যে ওই সময় শীত থাকে। ফেব্রুয়ারি মাসেও আমাদের এই অঞ্চলে এখন তো শীতের প্রকোপ অনেক কমে যাচ্ছে। দেখা যাচ্ছে যে যখন শীত আগে পড়তো আর শীত পড়ে না, হুট করে এক সপ্তাহ বেশ শীত থাকবে তারপরে আবার শীত নেই। তা আগে তো বেশ নিয়ম মতো শীত থাকতো আমাদের এই অঞ্চলে। তো দেখা যেত ফেব্রুয়ারি বা 21 বা তোমার মার্চ মাস থেকে একটু একটু করে গরম পড়া শুরু হতো। মাসের শেষে এসে আরো বেড়ে যেত আস্তে তোমার তাপটা। তো এই ফেব্রুয়ারি মাসে বেশ শীত থাকতো। এই যে শীতের কথা উল্লেখ করা, কারফিউর কথা উল্লেখ করা, লাখের কথা উল্লেখ করা, কিংবা 4-5 বছর, যে গত 4-5 বছরেও এই ধরনের কিছু ঘটেনি, এগুলো আমাদেরকে বেশ কিছু সরকারি চিন্তা করে দেয় যে সেই 1947, 1952 এবং কি ঘটেছিল সেই সময়। সাহিত্য এবং সাহিত্য কেবল যে লেখক মনে যা আসছে পরিকল্পনায় ইচ্ছা মতো বানিয়ে দিচ্ছেন তা কিন্তু না। সবসময় এই ব্যাপারটা মনে রাখবে যে সাহিত্য সবসময় দেশ, কাল, সময় এই বিষয়গুলোকে ধরে রাখে। সমাজ, রাজনীতি কোনো কিছুই সাহিত্যের থেকে বাদ পড়ে না। এই জন্যই আমরা সেই 1952 সালে ভাষা আন্দোলনের যে বাস্তবতা দেখতে পাই, এইগুলো যখন আমরা দেখতে পাই পরবর্তীতেও অন্য আগেও যখন যে কোনো আন্দোলন দমন করার প্রয়োজন হয়েছে, পরেও যখন কোনো আন্দোলন দমন করার প্রয়োজন হয়েছে, আমরা শাসক শ্রেণীতে এরকম দমনমূলক কাজ করতে দেখি। ব্রিটিশ শাসনে স্যার, একটু প্রমাণ করার জন্য এখানে অল্প কিছু কথা তথ্য আমরা পেয়ে যেতে পারি। সুতরাং তোমরা এই সংলাপটা নোট করে রাখতে পারো তোমাদের কাছে, যে যখন ভাষা আন্দোলনের কথা বলা হবে তোমরা যাতে এখান থেকে তথ্য দিতে পারো যে না, হাফিজের সংলাপে আমরা জানতে পারি যে শহরে কারফিউ লাগানো ছিল এবং তারা লাশ গোপনে দাফন করার বা মাটি চাপা দেওয়ার একটা চেষ্টার মধ্যে ছিল। সেই সময়ে চিৎকার ছিল। এগুলো খুঁটিনাটি তথ্য দিয়ে আমরা কবর নাটকের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের একটা চিত্র দাঁড় করাতে পারি। যত দিকে আমরা সামনে এগোবো, এখনো তো আমরা মাত্র 1 মিনিটই থাকবো, কিছু এখন না। যত সামনের দিকে যাবো তত আমরা এরকম দেখতে পাবো। তো তারা এরপরে আমরা দেখবো যে তারা একটা বোতল খুঁজছে এবং সেই বোতল হাতির সাথে খুঁজে এনে দিচ্ছে এবং দেখা গেল যে বোতল খালি। বলছে কে খেয়েছে? বলছে যে আহ নেতা বলছে যে ভয়ের কথা, যে এখানে বোতল শুদ্ধ খাবার করতে সক্ষম নয়। নেতা ভাবছে যে আত্মা টাত্মা মনে হয় আছে, ভূত আছে এখানে, যে তাতে ক্ষতি নেই, যে খেয়েছে সে যে বোতল শুদ্ধ খাবার করতে সক্ষম নয় বর্তমানে, সেটাই আমাদের জন্য এরকম জায়গার দুঃখের কথা, অন্তত ভয়ের কথা নয়। হাফিজ বলছে যে ভয় কি যে বলেন স্যার, মানে আমি শুনেছিলাম হয়তো এমনিতেই কারো পায়ের ধাক্কা লেগেই ছিটকে পড়ে গিয়ে থাকি, সব হয়তো মাটিতে গিয়ে পড়ে বরবাদ হয়ে গেছে। নিশ্চয়ই ওই গার্ড বেটার কাণ্ড। কবরের গর্ত থেকে উঠে এসে সোজা আপনার বোতলের উপরই হয়তো আবার হোঁচট খেয়েছে। এমন দামি জিনিসটা নষ্ট করে দিবে স্যার। হাফিজ এবং নেতা তারা দুঃখ করছে কিসের জন্য? মজবুত শব্দ। একটা মদের বোতলের জন্য, যা এমন একটা দামি জিনিস নষ্ট করে দিল। অথচ তারা যে লাশগুলোকে কবর দিতে এনেছে, এরা এক একটা জীবন্ত মানুষ ছিল। সেই মানুষগুলোর জন্য কিন্তু তারা দুঃখ করছে না এবং তাদেরকে আমরা একবারও সেই দুঃখ বা কোনো শোকের উচ্চারণও করতে দেখছি না। সেখানে এই কবরস্থানে বসে তারা এই দামি জিনিসের জন্য খুব করছে, রেস্ট করে গেছে দামি জিনিসের জন্য তারা কথা বলছে, আমরা সেই ব্যাপারটা দেখতে পাই। নেতা বলছে আপনাকে প্রথম ভেবেছিলাম নেহায়েত সরকারি কর্মচারী, এত দরদি লোক বুঝিনি। সরকারি কর্মচারী
লাইসেন্সের খাতিরে আপনি হয়তো শুধু এখানে এসেছেন, কিন্তু আপনি যে আসলে এত দরদী, মানে হাফিজ এই ব্যাপারটা আমাদের সামনে নেতা উপস্থাপন করছে। হাফিজ চরিত্রটা হচ্ছে সুবিধাবাদী লোক, একটু একটু করে তার চরিত্র উন্মোচিত হবে। সে এখানে একটু উন্মোচিত হতো যে সে নেতাকে খুশি করার জন্য তার এই মদ নষ্ট হয়ে যাওয়া বা তার মদ যে পড়ে গেছে এই ব্যাপারটা নিয়ে সে দুঃখ করছে। হাফিজুল সব মাটিতেই পড়েছে, তার হাত দিয়ে দেখলাম জায়গাটা ভিজে একেবারে কাদা হয়ে গেছে। এবার নেতা কি বলছে, আপনার এই চাকরি নিয়ে কাজ করতে হচ্ছে, একটু বলছে আরাম করুন, এরকম করে ঠান্ডা, আপনার পা সূর্য কাঁপছে। এবার তারা আহ আলোচনা বসছে যে কাজ তো এতক্ষণে হয়ে যেত, গোলমাল কাজে বাধা না পড়লে কম শেষ করে ফেলতাম। তখন নেতা বলছে, এই সংলাপটা খেয়াল করো, মাঝে মাঝে এই যে তোমার একটু নিচের দিকে যে গোলমাল, এখানেও গোলমাল, গুলশানের মহিলারাও মিছিল করতে যেহেতু তোমরা বুঝতে পারছো এটা কোন মিছিলের কথা বলা হচ্ছে, তাই না? হ্যাঁ, এখানে আজান হচ্ছে তো, আমি একটু বেশ অনেকক্ষণ ধরে আজান হচ্ছে, আজানটা একটু শেষ হোক, তারপরে আবার কথা বলছি। গোলমালের কথা উপস্থাপন করছে এবং একটা মিছিলের কথা আমরা জানতে পারছি। এতক্ষণ পর্যন্ত আমরা জানতাম না যে তারা যে লাশগুলো নিয়ে এসেছে এগুলো আসলে কিসের লাশ। এই সংলাপের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আসলে এগুলো ধীরে ধীরে, মানে আমরা সবগুলো যখন দাঁড় করাবো তখন বুঝতে পারবো যে কিভাবে তারা এই ভাষা আন্দোলনে শহীদ হওয়া সেসব ছাত্র জনতার লাশ দাফন করার চেষ্টা করেছে এবং কবর দিয়েছে তারা। এই জায়গাটা দেখো, গোরস্থানের মুর্দাটাও মিছিল করতে শিখেছে না, মিছিল তার মানে এইখানে যে লাশগুলো এসেছে এদের সঙ্গে মিছিলের একটা কানেকশন আছে। কিভাবে আমরা নির্মাণ করতে পারি, টুকরো টুকরো শব্দ দিয়ে আমরা কিভাবে ইতিহাসের সেই সত্যটা নির্মাণ করতে পারি, আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা। তো হাফিজ বলছে যে ওই কি যে বলেন স্যার, ওই গোরখপুরে করে দু একটা আপত্তি তুলেছিলেন, সেটা মেটাতে একটু দেরি হয়ে গেল। সেটা আপত্তি, টাকা পয়সা নিয়ে আপনি কোনো গোলমাল করেননি তো? আপনাকে বলেছি যে টাকার জন্য চিন্তা করবেন না, যা দরকার তার চেয়েও বেশি দরকার। সরকারের অনুমোদন আমি জোগাড় করে দেবো, টাকা ঢালতে আপনার কষ্ট হয় কেন? যে কোনো কিছুর বিনিময়েই হোক, তারা চাচ্ছে যে কাজটা দ্রুত শেষ করে ফেলতে এবং সরকারি কাজ, মানে তারা যে কাজটা করছে সরকারি নির্দেশেই করছে। আমরা এখান থেকে এই ব্যাপারটা জানতে পারি যে গুলি কিন্তু পুলিশ চালিয়েছে, তো ভাষা আন্দোলনের যখন মিছিল হয় সেখানে গুলি চালিয়েছে পুলিশ। সুতরাং এই কাজের পেছনে সরকারি নির্দেশ নিঃসন্দেহে আছে। এটা আমরা এই নেতা সংলাপের মধ্য দিয়ে স্পষ্ট ভাবে জানতে পারি। বলছে যে সরকার দিবে টাকা, যে সরকারের অনুমোদন আমি জোগাড় করে দেবো এবং এই কাজটা সে যেন অতি দ্রুত করে ফেলে। তো হাফিজ বলছে যে তাদের মধ্যে সে তো আর এ ধরনের কোনো কিছু কাজ করেনি, টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়ে গেছে, যারা করছে তারা এই মুসলমানদের লাশ বিনা গোসলে
কিনা জানা যায় খবর দিতে যাচ্ছে না। তো এই জায়গাটার মধ্যেই এসে সেটা ঝামেলা হয়ে যায়, বলছে যে হাতির লাশগুলোর বর্ণনা দিচ্ছে যে হাসপাতাল থেকে লাশগুলো তাড়াহুড়ো করে টেনে দিচ্ছে গাড়িতে তুলতে হয়েছে। শব্দটা খেয়াল করো যে হাসপাতাল থেকে তাদেরকে লাশগুলো এই গাড়িতে যখন উঠাতে হয়েছে ট্রাকে তাড়াহুড়া করতে হয়েছে। এই তাড়াহুড়া এই অ্যাক্টিভিটিসের উপরে তোমরা নজর দাও। কেন তাদেরকে তাড়াহুড়া করতে হয়েছে? কারণ তারা চায় না যে লাশ যে তারা উঠাচ্ছে কত লাশ বা কিসের লাশ এইসব কোনো বস্তু যাতে কারো সময় যায়। এই হাসপাতাল থেকে এই জন্য তারা লাশগুলো তাড়াহুড়ো করে টেনে গাড়িতে তুলেছে, তার উপর এতখানি পথ ট্রাকে আনা। তার মানে হাসপাতালের কিংবা শহরের কাছে কিনারে জায়গা, এটাও আমরা বুঝতে পারছি এটা কাছে কিছু ছিল না। এতখানি পথ ট্রাকে আনা ঝাঁকুনি কিছু কম খায়নি। আর ডাক্তারদের কথা বলছে যে ডাক্তাররাও এই লাশগুলোকে কেটে ফুটে ফেলেছে। এখন এই কেটে ফুটে ফেলাটাকে আমরা বিভিন্ন ভাবে দেখতে পারি যে কেন তারা কেটেছে, কি গুলির আঘাতে মারা গেছে, সেই গুলিগুলো বের করার জন্য পোস্টমর্টম করে, যাতে কোনো প্রমাণ না থাকে যে কিভাবে মারা গেছে। হতে পারে যে মৃত্যুর চিহ্ন, সত্যিকারের মৃত্যুর চিহ্ন তারা যাতে গোপন করতে পারে, সেই জায়গাটা এখানে আমাদেরকে নাটকের উপস্থাপন করেছে। যে এরা যে মারা গেছে, কিভাবে মরেছে, কেন মরেছে, এই সব তথ্য গোপন রাখার বা অতি গোপনে করার একটা চেষ্টা আমরা দেখতে পাই। তো নেতা বলছে যে এইসব কাজে নার্ভাস হলে এত বড় প্রতিষ্ঠানের নেতা হতে পারতাম না। তবু আপনাকে বলেছে আপনার হার্ট একটু উইক, বেশি স্ট্রেন, সহ্য হয় না। বাজে কথা না বলে আপনি একটা বলুন। তো এই যে তারা কথা বলছে এবং এই লাশগুলোকে কবর দেওয়ার ক্ষেত্রে ঝামেলা হচ্ছে, সেখানে হাফিজ একটা প্রস্তাব করছে। বলছে যে খুঁড়েদেরকে আমি বললাম আলাদা করে অতগুলো কবর কাটতে কি দরকার, একটা বড় মতন গর্ত করে সবগুলো তার মধ্যে ঠেসে ঠেসে পুরে মাটির চাপা দিয়ে দিলেই হয়। হাফিজের প্রস্তাব, সেদিক থেকে আমরা এক হিসেবে যেমন হাফিজের এই কাজে অতি দেখতে পাচ্ছি। কিন্তু আসলে মৃতের সংখ্যা আমরা অনুমান করতে পারি যে কত পরিমাণ মৃত সেখানে আছে, যেহেতু গর্তের পরিমাণ বলছে একটু বড় মতন গর্ত, এবং সেই বড় মতন গর্তে এমন বলেনি যে বড় গর্তের মধ্যেই সবগুলো ধরে যাবে, বলছে ঠেসে ঠুসে পুরে মাটি চাপা দেওয়ার কথা। মানে কতজন মারা গেছে এই তথ্যটা আমরা ঠিক জানি না। ওই যে আমাদের যে ভাষা শহীদ যারা আছেন, রফিক, সালাম, জব্বর, শফিক, বরকত, এরা তো কিছু নাম, আমরা যদি বলি যে এই কিছু নামের আড়ালে আসলে কতজন মারা গেছে, কতজন শহীদ হয়েছে, তাদের নাম হারিয়ে গেছে। আমরা বলি যে এই সহ আরো অনেক, ওই অনেকে এই জিনিসটাকে আমরা এই সংলাপের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি যে একটা বড় মতন গর্ত করে সবগুলো তার মধ্যে ঠেসে ঠুসে পুড়ে মাটি চাপা দিলেই হয়। নিশ্চয়ই আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তোমরা এই সংখ্যাগুলো চিহ্নিত করছো কিংবা এখন খাতায় শিখে রাখছো, লিস্ট দিয়ে রাখছো, পরবর্তীতে যখন করবে তখন যেন তোমাদের মনে থাকছে। আমি আশা করবো যে তোমরা এই কাজগুলো করছো। আমি জানি না তোমরা করছো কিনা বা এই কাজগুলো করছো কিনা, আমি শুরুতেই তোমাদেরকে বলে দিই তাই নতুন ক্লাস করতে সবসময় খাতা কলম সাথে নিয়ে তারপরে বসে রয়েছে। এই যে হাফিজের এই প্রস্তাব, এই প্রস্তাবটা আমাদের এই এটা খুব পছন্দ হয়েছে। সেই জন্য বলছে কি, দেখো রিসার্চফুল অফিসার যে আপনার মতো লোকই তো আমরা চাই নাকি, যে সরকারের এই কাজগুলোকে আরো সহজ করে দিচ্ছে। বলছে যে আপনার নামটা মনে রাখতে হবে, সকালবেলায় একবার পার্টি হাউসে আসবেন, রিকমেন্ডেশন লিখে দিব, তারপরে দেখো যে এই নেতা কার হাতে রিকমেন্ডেশন আছে, প্রমোশন, একজন সরকারি কর্মকর্তা তার প্রমোশন হবে, হতে পারে একটা নেতার রিকমেন্ডেশন। এটি একটা বাস্তবতা। আরেক বাস্তবতা হচ্ছে হাফিজ যে এই নেতাকে আসলে খুশি করার, তোষামোদ করার চেষ্টা করছে, সেই দিকটাও আমরা পেয়ে যাই। নেতা তেল দিচ্ছে, হাফিজ চরিত্রে তেল বাজির দিকটা আমরা এখানে দেখতে পাই। এরপরে খেয়াল করো
বলছে যে তারা আসলে এই লাশগুলো নিয়ে তোমার কথা বলছে যে সেখানে এসে হঠাৎ করে উপস্থিত হলো মুর্দা ফকির। সেই মুর্দা ফকির এসেই আর ঝামেলা করছে যে এই লাশগুলো দিকে কবর দিতে দিবে না, কেন? কারণ এরা মরে। এবং এই মুর্দা ফকিরকে নিয়েই এরপরে তাদের মধ্যে এক ধরনের চঞ্চলতা সৃষ্টি হয়। আমি এখন আর করবো না, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ওটা তো আর আমি করে দিব না, তোমরা করো। কিভাবে একটু একটু করে শব্দ থেকে এই ভাষা আন্দোলনের বাস্তবতা এবং এই চরিত্রগুলো আসলে কেমন ছিল, এই রাজনৈতিক প্রেক্ষাপট, এই বিষয়গুলো তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। একটু চোখ কান খোলা রেখে পড়লেই দেখবে যে খুব বেশি জটিল না। তো তারা মুর্জা ফকিরকে নিয়ে কথা বলে, মুর্জা ফকিরের ইতিহাস এখানে উপস্থাপন করা হয় যে এই মুর্জা ফকিরকে কেন সে কবরে থাকে। এবং এক পর্যায়ে দেখা যায় মুর্জা ফকির তাদের কাছেও আসে, এসে তাদেরকেও নানাভাবে বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে চলছে। যদিও আমাদের দেখতে যে নাট্যকার আমাদেরকে বলছে যে এ হচ্ছে উন্মাদ, হাফিজি বলছে নেতার সঙ্গে পরিচয় হয়ে গেছে যে আরে আপনি এসে নিয়ে ভাববেন না, কেন? কারণ সে হচ্ছে উন্মাদ, সেটা বদ্ধ পাগল। অথচ আমরা এই মুর্জা ফকিরের মধ্য দিয়েই দেখবো যে নাট্যকার সাধারণ মানুষের বা সাধারণ মানুষ যেটা নাও বলি, সচেতন মানুষ যেসব বিষয় নিয়ে প্রশ্ন তোলে সেই প্রশ্নগুলো উপস্থাপন করেছেন নাট্যকার। এই মুর্জা ফকির আপাত উন্মাদ চরিত্রের মধ্যে দিয়েছে, যার কারণে আমরা দেখবো যে ফকির বারবার করে বলছে যে না, এরা কবরে যাবে না, কারণ এই লাশগুলো মৃত না, এরা মরেনি। সুতরাং যারা মরেনি তাদেরকে কেন কবর দিবে? এই জায়গায় ফকিরের আপত্তি সে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। একটা পর্যায়ে আমরা দেখবো যে নাট্যকার দেখাচ্ছেন যে তারা উভয়েই, হাফিজ এবং নবী, তারা উভয়েই এই গুরুস্থানে যে একটা আতঙ্কিত পরিবেশ, সেই আতঙ্কিত কাছাকাছির জন্য অনবরত মদ খেয়ে যাচ্ছে। দুইজন নেতা দেখা যাচ্ছে হাতে চোখে চোখে দিচ্ছে এবং এক পর্যায়ে আমরা দেখতে পাবো যে তারা দেখতে পাচ্ছে যেখানে এসে লাশ কথা বলছে। মূর্তি, ঠাকুরের মূর্তি উঠে এসেছে কেরামের মূর্তি। এসে তারা তাদের মতো করে মনের ভাব প্রকাশ করছে। তারা কি চেয়েছে, কি চাইনি, আর কি পেয়েছে, সেগুলো নিয়ে তারা কথা বলছে। এবং একটা পর্যায়ে এদেরকে তো কবরে পাঠাতে হবে, কারণ সেটা বারবার মনে করছে যে রাজশেষ শেষ হয়ে যাচ্ছে। রাজশেষ হয়ে তারা তাদের যে জিওতে নিয়ে তারা এই সামনে করছে, তাকে পাহারা দিতে পারবে না। তাদের মধ্যে নেতার মধ্যে বিশেষ করে এই লাশগুলোকে দ্রুত কবরে পাঠানোর ব্যবস্থা করার একটা চেষ্টা আমরা দেখতে পাই। এবং হাফিজ সেই চেষ্টারই অংশ হিসেবে দেখা যায় যে সে একটু মাথায় ঘোমটা তুলে দিয়ে একটু অভিনয় করে, ওকে বলা যাবে তাদেরকে একটু আবেগী করে চরিত্রগুলোকে সে কবরে পাঠায়। আর নাটকের শেষে আমরা দেখবো যে আসলে কিসের কি সবকিছু পরিষ্কার হয়ে গেছে, লাশও দাফন করা হয়ে গেছে, কবর দেওয়া হয়ে গেছে এবং তারা চলে যাবে। এই যে পুরো ঘটনাটা, এই লাশগুলো উঠে এসেছে, তারা তাদের দাবি জানাচ্ছে, এটি আসলে একটা অতি প্রাকৃতিক ঘটনা। মৃত লাশ তো উঠে আসতে পারে না, পারে কি কখনো? কখনোই পারে না। অথচ নাট্যকার আমাদেরকে দেখাচ্ছেন যে লাশগুলো উঠে এসে কথা বলছে। এই ঘটনাটা বেশ গুরুত্বপূর্ণ। তোমরা যখন এই নাটকটা পড়বে তখন ওই যে বললাম ভাষা আন্দোলন, এই টপিক ভালো করে মনে রাখবে। চরিত্র, হাফিজ চরিত্র এবং নেতা চরিত্র, আর একটা হচ্ছে ফকির চরিত্র। বিশেষ করে এই তিনটা চরিত্র তোমরা ভালো মতো নজর দিয়ে পড়বে। এই তিনটা চরিত্রের অ্যাক্টিভিটি কি, তারা কখন কি সংলাপ উচ্চারণ করছে এবং তার মধ্য দিয়ে তোমরা ভাষা আন্দোলনের শহীদদের পক্ষের কথা পাচ্ছ এবং শহীদের বিপক্ষের কথা পাচ্ছ, এই জায়গাগুলো তোমরা চিহ্নিত করবে। এবং সর্বশেষ যে বিষয়টা তোমাদের নজরে রাখতে হবে সেটি হচ্ছে এই যে মরা মানুষের বলা। বল। এই যে লাশগুলো উঠে এসেছে, এটা কি ওদের
অতিরিক্ত মদ্যপানের জন্য নাকি অন্য কোনো কারণ আছে? এটা মূলত নাট্যকার আমাদেরকে দেখাতেই চেয়েছেন এটা যে কোনো কাজগুলো উঠে আসেনি, তারা একটু নেশার ঘরে পড়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু ঘুরে তারা দেখতে পাচ্ছে যে লাশ উঠে এসেছে। তবে এই পরিবেশটা সৃষ্টি করা নাট্যকারের উদ্দেশ্য ছিল। তার উদ্দেশ্য ছিল যে এমন একটা পরিবেশ সৃষ্টি করা যেখানে মরা মানুষকে যে কথা বলাতে পারবে। নাহলে তো এই যে শহীদদের আজ চাওয়া পাওয়া কি ছিল তা তো তিনি জানাতে পারছেন না। আমরা কি এখন বলতে পারবো যারা মরে গেছে আদৌ তারা কি চেয়েছে? তাদের তো মরার কথা না। যারা মরে যায় তাদের জীবন তো ওখানেই থেমে যায়, আমরা তো আর জানতে পারি না তারা কি চেয়েছে। অথচ খেয়াল করে দেখো প্রত্যেকটির জীবনে আলাদা আলাদা গল্প থাকে। আমরা জানি না তাদের পরিবার তাদেরকে নিয়ে কি ভাবছে। এখন যতটা সহজ প্রযুক্তির কল্যাণে খুব দ্রুততম সময়ে আমরা জানতে পারি যে মারা গেছে তার পরিবার কি, তার পারিবারিক রিয়েকশন কি, আমরা খুব ভালোভাবে জানতে পারি। না, আমরা যে প্রেক্ষাপটের কথা বলছি মনে রেখো এটা 1952 সালের ভাষা আন্দোলনের কথা এবং লেখা হচ্ছে 1953 সালে। ওই সময় তো এত আপডেটেড ছিল না, যার কারণে নাট্যকার একটা খাস মানে অলৌকিক পরিবেশে মাত্র হচ্ছে মুখের কথা মানুষকে জানানোর জন্য। এই যে মৃত মানুষ কথা বলছে, মরা মানুষের উঠে আসা, এইটা দিয়ে তিনি মূলত বোঝাতে চেয়েছেন যে মানুষের মৃত্যু হয় না। মানুষের দৈহিক মৃত্যু হয় কিন্তু আত্মিক মৃত্যু হয় না। মানুষ যে চেতনা জাগিয়ে তোলে সেই চেতনার থেকেও কখনো জন্মাতে পারে না। এই যে যারা ভাষা আন্দোলনে মারা গেছে তারা তো মারা গেছে, তারা তো আর বাংলাও বলো উর্দুও বলো কোনো ভাষাতেই কথা বলার জন্য আর এই পৃথিবীতে নেই। কিন্তু তাদের সেই আত্মত্যাগ পরবর্তীতে অন্য মানুষকে উদ্বুদ্ধ করে। এবং দেখো আজ আমরা বাংলায় নিয়ে গর্ব করছি, বাংলা ভাষা নিয়ে গর্ব করছি, এই জায়গাটা তারা তৈরি করে দিয়ে গেছে। তো এই যে মৃত্যু আসলে কোনো সমাধান না, মৃত্যু বরং চেতনাকে আরো বেশি উদ্দীপিত করে, এই জায়গাটা তোমরা মনে রাখো। এখানে আরো এরকম অনেকগুলো সংলাপ আছে, সেই জায়গাগুলো চিহ্নিত করো। কেন বলছি? কারণ তোমাদের সামনে একটা অ্যাসাইনমেন্ট দিব এর উপরে, যে মৃত্যু কখনো প্রতিবাদী চেতনা কিংবা প্রতিবাদী কণ্ঠস্বরকে দমন করতে পারে না। এই এই টপিকের উপরে কবর নাটক থেকে আমরা বেশ কিছু সংলাপ দেখবো এবং পুরো কবর নাটকের বিষয়বস্তু কিন্তু এই ভাষা আন্দোলনের শহীদদেরকে যে এত রাতের অন্ধকারে যাতে কেউ টের না পায় এত লুকোচুপা করে কবর দিয়েও কি পেরেছে আন্দোলনটাকে শেষ করতে? পারেনি। আমরা যখন নুরুলদিনের সারা জীবন করবো তখন ওই একই ব্যাপার দেখছি যে নুরুলদিন থেকে মরে যাচ্ছে কিন্তু ব্রিটিশ টাকা কি আছে? ব্রিটিশদেরকেও এই ভারতবর্ষে থাকতে হয়েছে, যদিও সময়ের ব্যবধানটা অনেক। ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের ক্ষেত্রে বছর হচ্ছে তোমার 4-5 আর নুরুলদিনের সারা জীবন একটুখানি না হয় একটু আরো বেশি 150 বছর। তো এই যে জায়গাটা যে আসলে মানুষের মৃত্যু আছে কিন্তু মানুষের যে চেতনা, মানুষ যে চেতনা ধারণ করে সেই চেতনা কখনো হয় নেই বিনা তোমার বিনাশ নেই। এই টপিকটা তোমরা মনে রেখে এই কবর নাটকটা পড়ো। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য। আর আমি কিন্তু 2টা কমন টপিক বলেছি তোমাদের, ভাষা আন্দোলন কিংবা ওই চরিত্র বিচার, সেই জায়গা থেকে। ঠিক আছে? তো এর মধ্যে তো আমি জানি না তোমরা কবর নাটকটা পড়বে কিনা, তবে পড়ে ফেলছো ছোট নাটক। আর শনিবার দিন ভালো মতো প্রস্তুতি নিয়ে এসো। কবর নাটকের হার্ড কপি কিন্তু আমি ওই দিন সবার হাতে চাই। হতে পারে সেটা কোনো বই মানে বই আকারে কিংবা প্রিন্ট করে তোমরা নিয়ে আসো, এভাবে প্রত্যেকের হাতে আমি দেখতে চাই। এই যে আমি গুরুত্বপূর্ণ যে শব্দ বলছি, গুরুত্বপূর্ণ যে লাইন বলছি, যাতে তোমরা দাগ দিয়ে দিয়ে নিতে পারো পরীক্ষার আগে, যাতে অন্যজনের কাছে ঘুরতে না হয়। আমি না থাকলেও যেন পড়লে তোমাদের বই খুললে তোমাদের সামনে থাকে যে না এখান থেকে এই লাইনটা গুরুত্বপূর্ণ, এই জায়গায় এই বিষয়টা উপস্থাপিত হয়েছে। হ্যাঁ, কি যেন বলতে চেয়েছো, কি বলতে চাও? তোমরা কি কিছু বলতে চাও? এখানে আচ্ছা, যাই হোক, দেখো এই পিডিএফটা আমি তো তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিচ্ছি। এই পিডিএফ এর পেছনে
একটা আলোচনা আছে, লেখক পরিচিতি আছে, এটা তোমাদেরকে আমি দিয়েছি। আর এখানে একটা মূল বক্তব্য আছে। এই মূল বক্তব্যটা বেশ গুরুত্বপূর্ণ। এখানে তোমরা কবর নাটকের অনেকগুলো মূল বৈশিষ্ট্য এখান থেকে পেয়ে যাবে। নাটক পড়ার পাশাপাশি তোমরা যদি এই মূল বক্তব্যটা পড়ো, তাহলে তোমাদের পুরো কবর নাটক বিষয়বস্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি তোমরা খুব পড়বে, পড়ে আসবে। পরীক্ষা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, একটা রেফারেন্স পয়েন্ট তো আমার পাওয়ার পয়েন্ট একটা স্লাইড আমি বানিয়েছি। সেই স্লাইডে মূল কথাগুলো সংক্ষেপে দেওয়া আছে, পয়েন্ট আকারে। ওইটা থেকে ওইটা যদি তোমরা আয়ত্তে রাখো এবং পাঁচটা পিডিএফ করো, পিডিএফটা একটু বিস্তৃত, পিডিএফটা একটু থ্রোলি করে ফেলবা, তাহলে দেখবে যে তোমার মধ্যে একটা রূপরেখা তৈরি হয়ে যাবে। বাংলাদেশে তিনটা যুগ আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগে কি আছে, মধ্যযুগে যুগে কি কি আছে, আধুনিক যুগে কি কি আছে, এটা একটা তৈরি হয়ে যাবে জিপিএস করে সব ওখানে দিয়ে রাখবে। আর যুগ বিভাগ থেকে অন্তত 10টা প্রশ্ন তোমাদের থাকছেই। আর তোমার লেখক পরিচিতি বলতে আরেকটা পিডিএফ দিয়েছি, ওটা তোমার আসলে মানে ওরকম ভাবে পড়ানোর ক্ষেত্রে তোমরা একটু পড়ো। বাকি যেহেতু আমরা যখন ক্লাসে নিয়ে আলোচনা করি তখন বলে দিই যে তোমরা একটু লেখক পরিচিতিটা পড়ো, ছোট আলোচনা ওখান থেকে তোমরা পেয়ে যাবে। জন্ম, মৃত্যু, কিংবা কার লেখার কি কি বৈশিষ্ট্য, কি কি সাহিত্য আছে তাদের, এইগুলা খুলে যাচ্ছে ছোট পিডিএফ গুলো তো পড়ো, না পড়ে যদি কলেজে আসতে পড়ো এত পড়া, তাহলে আসলে ছুটি না আসবে না। পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই, ঠিক আছে? তোমরা যারা পড়ে এসেছো তারা পরীক্ষা দাও, পড়ে পরীক্ষা দাও, আমার মনে হয় ভালো করবে। কারণ তুই যে 3টা পিডিএফ পড়ার জন্য, 3টা মনে হয় তোমার আমাদের পিডিএফ দিয়েছি আমি, তো ওই 3টা পিডিএফ পড়ার জন্য 2 দিন সময় অনেক বেশি। হ্যাঁ, করে যদি উপস্থিতি মাত্র 12 জন, আগে যারা আসছে তারাই বিশেষ করে আসছো। 21-22 জনকে আমি এসেছি দেখলাম, তার মধ্যে এত অল্প কয়েকজন ক্লাস। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, একটু পড়া দেখো, এটা তো এমসিকিউ আকারে, খুব বেশি জটিল হবে না। তারপরে না আমি তোমাদেরকে একটা প্রয়োজনে, যেহেতু তোমরা অনেকেই ভর্তি হয়েছো নতুন, তো আমি একটা রিভিশন ক্লাস নিয়ে নেবো অনলাইনে, ঠিক আছে? ঠিক আছে, তো সবাই ভালো থেকো। উপস্থিতি আমি নিয়ে নিয়েছি এর মধ্যে। আহ আশা করি এর মধ্যে থেকে আর কেউ বাদ পড়েছি, আর কাউকে তো তেমন দেখলামও না। আজকের ক্লাসের আপডেটটা দিয়ে দিবে। শরীফুল, নতুন এসেছো, তুমি দিও আজকে ক্লাসের আপডেট। আমরা কবর নাটক নিয়ে আলোচনা করেছি এবং যে 3টা বিষয়ের কথা বলেছি, ভাষা আন্দোলন, চরিত্র এবং যে তোমার মৃত্যু চেতনাকে ধ্বংস করতে পারে না, এই 3টা পয়েন্ট উল্লেখ করে দিবে। আগামী ক্লাসে সবাই যাতে হার্ড কপি লিখে আসে, এটাও লিখে দিবে, ঠিক আছে শরীফুল? আহ, ঠিক আছে। ও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। একটা ক্লাসের আপডেটটা কিভাবে দিতে হয় সেটা তো আমি জানি না, আমার কাছে আসলে কিভাবে দিতে ক্লাসের আপডেট দেওয়া খুবই সহজ। তুমি শুধু ওই যে গুগল ক্লাসরুমে যাবে আমাদের বাংলার, ওখানে গেলে যে দেখবে যে তোমারও লেখার একটা অপশন আছে যে তুমি কিছু লিখতে চাও কিনা, তো তুমি ওখানে শুধু এমনিতে একটা পোস্ট বানাতে যেরকম লিখে দিয়ে দিবে। আসলে কিছু আপডেট দেওয়া আছে, ওগুলো দেখো, নমুনা দেওয়া আছে। ওই যে তোমার বন্ধুরা এর আগে অনেকেই দিয়ে এসছে, এগুলো দেখলে তোমরা বুঝবে। লিখে দিবে, হ্যাঁ, নিজের নাম লিখবে, আইডি লিখবে এবং কোন তারিখের আপডেট শুধু তারিখটা লিখে দিবে। হয়। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবে, সুস্থ থেকো। আর শনিবার দিন তোমাদের পরীক্ষা মনে হয়, তাই দোয়া করে দিলাম। আর এবার বাকি কাজ করতে হবে, তোমাদের থাকতে হবে, দোয়া করেছি আর রাখতে হবে। আল্লাহ হাফেজ।